আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম সবাইকে আমার ক্লাসে। আজকে তোমাদের এই ক্লাসটা তোমাদের সেই প্রিপোজিশনের উপরে থার্ড ক্লাস হতে যাচ্ছে। এবং আমি অলরেডি তোমাদেরকে বলছি যে আমি প্রত্যেকটা টপিকসের উপরে তোমাদেরকে প্রায় 30টার মতো বোর্ড কোশ্চেন সলভ করাই দিব। কেন এতগুলান দিব এটা বললে আমি বলতে চাই যে প্র্যাকটিস জিনিসটা যদি তোমরা একেবারে ধরে ধরে করতে পারো, হ্যাঁ, কেন এখানে এই জিনিসটা ইউজ হইলো, কেন ইউজ হইলো না, এভাবে যদি একটু বেশি প্র্যাকটিস করতে পারো তাহলে তোমাদের এই জিনিসটা যে কী পরিমাণে হেল্প করবে সেটা তোমরা করার পরে বুঝতে পারবা। হ্যাঁ, অনেক বেশি হেল্প করে তোমার পরীক্ষায় ভালো করার জন্য, শেখার জন্য, বেসিককে স্ট্রং করার জন্য। তুমি যে কোনো দিক থেকে বলো, প্র্যাকটিসের উপরে কোনো জিনিস নেই। হ্যাঁ, এই লক্ষ্যকেই সামনে রেখে তোমাদের যাতে একটু হেল্পফুল হয়, তোমরা যারা ফার্স্ট টাইম প্রিপারেশন শুরু করতে যাবা, ধরো যে ক্লাস 9-এ পড়ো, আর যারা অলরেডি ক্লাস 10-এ উঠে গেছো কিংবা ওল্ড 10-এ পড়তেছো, তোমাদের জন্য তো এই জিনিসটা অনেক ইজি। তো যারা নতুন আছে তাদেরও যাতে হেল্পফুল হয়, যারা পুরাতন আছে তোমরা যদি চাও এই ক্লাসটা করতে পারো। হ্যাঁ, আজকে অলরেডি আমরা বোর্ড কোশ্চেন 24, অলরেডি আমরা বোর্ড কোশ্চেন 19 মেবি করাইছি, না 19 করাই নাই, 22 করাইছি অ্যান্ড 19 করাবো অ্যান্ড আজকে 2024 বোর্ড করবো। অ্যান্ড আমি আগেও বলেছি যে তোমরা সাপ্লিমেন্টে এই বোর্ড কোশ্চেনগুলো খুঁজে পাওয়া তোমাদের জন্য একটু টাফ, কারণ প্রিপোজিশন সকল বোর্ডে ছিল না। যেমন ধরো যে তোমার 2018-তে ছিল, 2018-তে ছিল, 19-এ ছিল, এদিকে আবার 20-এ ছিল না, 21-এ ছিল না। এই জায়গাগুলোতে তোমরা তখন বোর্ড কোশ্চেন খুঁজে পাবে না। এই জন্য আমি সাজেস্ট করব তোমাকে দুইটা জিনিস। আইদার তোমরা এই জিনিসটা একটু প্রিন্ট আউট করে তোমরা পড়াশোনা করবা, খুবই কম পেজ, খুব বেশি না, অথবা তোমরা যে কোনো একটা সাপ্লিমেন্ট নিবা, ওখান থেকে প্রায় 40 থেকে 50টার মতো একটু বোর্ড কোশ্চেন সলভ করবা। এতগুলান কেন? কারণ যদি একটা ক্লাসে কিংবা পরীক্ষার আগের দিন পড়েই যদি ইংলিশে ভালো করা যাইতো, A+ পাওয়া যাইতো, তাহলে আসলে এই দীর্ঘ 2টা বছর তোমাদের মনে হয় না দিত। কারণ মানে যারা এই টাইমটা দিছে কিংবা এই সিলেবাসটা ফিক্সড করছে, তারা তো ভাই দেশের বুদ্ধিজীবী ধরা যায়, তাই না? তো সুতরাং যদি প্রপারলি জিনিসটাকে শিখতে চাও, তুমি করো, প্র্যাকটিস করলে তো তোমার সময় নষ্ট হচ্ছে না, তুমি জিনিসটাকে আরো বেশি করে ভালো করে শিখতে পারতেছো, অ্যান্ড এই শেখাটা তোমার পরীক্ষায় যে হেল্প করবে। চলো শুরু করি। এটা পাবা, মানে যে কোনো সাপ্লিমেন্ট থেকে এরকম একটা পরিমাপ করবা, অথবা এই জিনিসটা একটু প্রিন্ট আউট করে করবা। ওকে, শুরু করি আজকে 2024 বোর্ড। দেখি ফার্স্টে কি বলছে। হ্যাঁ, চলো, ঢাকা বোর্ড 2024-এ এখানে শিষ্টাচার এবং ভদ্রতা সম্পর্কে কথা বলছে এবং বলছে যে এই জিনিসটা আমরা কোথায় অ্যাপ্লাই করবো, এবং সেম একটা ভদ্রতার বহিঃপ্রকাশ একটা উইডিং রিসেপশনে করা যেমন ঠিক হইতে পারে, ঠিক তেমনই এই জিনিসটা একটা ক্লাসে করা ঠিক হইতে পারে না। এই জিনিসটা এখানে আলোচনা করছে। চলো শিখি। উই লার্ন ইটিকেটস অ্যান্ড ম্যানার্স। আমরা ইটিকেটস মানে হচ্ছে শিষ্টাচার, এবং ম্যানার্স মানে হচ্ছে ভালো গুণাবলী, যেগুলাকে বলি ভালো ব্যবহার। আওয়ার প্যারেন্টস, আমাদের প্যারেন্টস থেকে শিখি না আমরা? আমরা এই ভালো গুণাবলী কোথা থেকে শিখি? আমাদের প্যারেন্টস থেকে। তাহলে থেকের জন্য কি আসে মিনিং? থেকের জন্য কোন প্রিপোজিশন? ফ্রম। বুঝছো? তাহলে চলো লিখি, একটু লিখি। A B C D E F G H I Z। হ্যাঁ, বাঁকা হয় নাই, সমস্যা নাই। ওকে, প্রথমটা তাহলে কি হচ্ছে? ফ্রম হচ্ছে। অ্যান্ড ভ্যারিয়াস ইনস্টিটিউশন সাচ এস স্কুল, কলেজ, প্রফেশনাল বডিজ। শুধু যে ফ্যামিলি থেকে শিখি এটা না, আমরা আরও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থেকে শিখতে পারি, যেমন স্কুল থেকে শিখতে পারি, কলেজ থেকে শিখতে পারি, এবং যারা প্রফেশনাল বডি অর্থাৎ যারা প্রত্যেকটা পেশায় দক্ষ, হ্যাঁ, এই মানুষগুলোর থেকে আমরা শিখতে পারি। দেয়ার আর রুলস, বিহেভিয়ার। আচ্ছা, আচরণ, আচরণের রুলস আছে না? তাহলে মিনিংটা কি আসতেছে? আচরণের নিয়ম আছে। তাহলে নিয়মের জন্য এখানে রুলস দিছে। আর এই যে একটা র আসছে, র এর জন্য কি আসে ভাই? আমরা জানি অফ জানি। তাহলে এখানে কি দিব? দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার অল কাইন্ডস অফ সোশ্যাল ওকেশন। এটা একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো। সোশ্যাল ওকেশন মানে কি? সামাজিক অনুষ্ঠান। তাহলে দেখো তো, আমি তোমাদের বলি, সকল ধরনের সকল ধরনের সামাজিক অনুষ্ঠানের জন্য, সামাজিক অনুষ্ঠানের জন্য। এখন দেখো তো এখানে কয়টা জিনিস পাইছি আমরা? একটা পাইছি ধরনের, র পাইছি, আরেকটা পাইছি জন্য পাইছি, আরেকটা র পাইছি। তাহলে দেখো তো সামাজিক অনুষ্ঠানের এর পরে আমরা একটা র পাইছি না? তাহলে সোশ্যাল ওকেশন, তাহলে এর আগে আমরা একটা অব যুক্ত করব, কারণ আমরা জানি র এর জন্য অব। সেম ভাবে আমরা জন্য পাইছি না? সকল ধরনের জন্য, জন্যটা হবে এই সকল ধরনের সাথে, বুঝছো? তাহলে সকল ধরনের কোথায় আছে? অল কাইন্ডস, তারপরে অব দিছি, তাহলে জন্য আছে সকল ধরনের পরে।
তাহলে এই অল কাইন্ডসের আগে আমরা একটা ফর যুক্ত করব, বুঝাইতে পারছি? তাহলে অল কাইন্ডসের পরে কি দিব? ফর দিব, অ্যান্ড এখানে কি দিব? অফ দিব। তাহলে there are rules of behavior for all kinds of social occasion and it is important to learn them and practice them. এটা গুরুত্বপূর্ণ, এটাকে শেখা, শুধু শেখা না, এটাকে প্র্যাকটিস করা। এবং কোথায় প্র্যাকটিস করব? ধরো যে এটা আমাদের জীবন, এই জীবনের ভেতরে আমরা প্র্যাকটিস করব। এটা আমাদের এভরিডে লাইফ যদি হয়, এভরিডে লাইফের বাউন্ডারি যদি এটা হয়, তাহলে এই এভরিডে লাইফের ভেতরে আমরা এটা ইউজ করব। তাহলে ভেতরে ইউজ করার ইংরেজি কি? অবশ্যই ইন। তাহলে এখানে আমরা কি দিব? চোখ বন্ধ করে ইন এভরিডে লাইফ দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট। একটা বৈশিষ্ট্য, একটা শিষ্টাচার, একটা ভালো ব্যবহার যেটা কারেক্ট হইতে পারে। কোথায় কারেক্ট হইতে পারে? উইডিং রিসেপশন, একটা উইডিং রিসেপশনে উইল নট ডু আ ডিবেটিং ক্লাব। এটা ডিবেটিং ক্লাবে কারেক্ট নাও হইতে পারে। ওকে, এবার আসো দেখি। ধরো যে এটা একটা উইডিং রিসেপশন অ্যান্ড এটা একটা ম্যানার্স, এটা ম্যানার্স আমি এম দিয়ে প্রকাশ করলাম। এটা এই উইডিং রিসেপশনের ভিতরে কারেক্ট হইতে পারে, তাহলে ভেতরের ইংরেজি কি? ইন। সেমভাবে এই ম্যানার্সটাই, ধরো যে এটা একটা ডিবেটিং ক্লাব, এটা একটা ম্যানার্স, মানে এই ম্যানার্সটাই এটা এই ডিবেটিং ক্লাবের ভেতরে কারেক্ট নাও হইতে পারে। তাহলে এখানেও ভেতরে বোঝাচ্ছে, এখানেও ডিবেটিং ক্লাবের ভেতরে বোঝাচ্ছে। তাহলে ভেতরে বোঝানোর জন্য প্রিপোজিশন কি হয়? ইন হয়। তাহলে এখানে কি দিব? এখানেও ইন দিব, এখানেও ইন দিব। তাহলে দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ইন আ উইডিং রিসেপশন উইল নট ডু ইন আ ডিবেটিং ক্লাব। যেটা উইডিং রিসেপশনে কারেক্ট হইতে পারে সেটা একটা ডিবেটিং ক্লাবে যে কারেক্ট হবে এটার কোনো নিশ্চয়তা দেওয়া নেই। দেয়ারফর উই হ্যাভ টু বি কেয়ারফুল। আমাদের কি সম্পর্কে কেয়ারফুল হওয়া উচিত? এটিকেটস অ্যান্ড ম্যানার্স, শিষ্টাচার এবং ভালো জিনিস, ভালো ব্যবহার সম্পর্কে। তাহলে সম্পর্কে একটা আসছে, তাহলে উই হ্যাভ টু কেয়ারফুল অ্যাবাউট, অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে। উই হ্যাভ টু কেয়ারফুল অ্যাবাউট এটিকেটস অ্যান্ড ম্যানার্স। উই নো হাউ ইম্পর্ট্যান্ট ইট ইজ টু সে প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ। ধরো যে তুমি কাউকে একটা কথা বলতেছো, হোক না সে তোমার ছোট, তাহলে তাকে সুন্দর করে বলো, প্লিজ উড ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। তুমি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারবা অনুগ্রহপূর্বক? কিংবা কেউ তোমাকে একটা জিনিস করে দিল, তুমি সুন্দর করে তাকে থ্যাঙ্কস বলো। কেউ তোমাকে থ্যাঙ্কস বললো, তুমি তার উত্তরে তাকে রিপ্লাই দাও মোস্ট ওয়েলকাম, অথবা ইউ আর ওয়েলকাম, অথবা ওয়েলকাম। অ্যান্ড এই জিনিসটা তোমার পার্সোনালিটিকে যেমন বিল্ড আপ করবে, তার সাথে যে ব্যক্তিটা তোমার সাথে ওই কাজের জন্য সম্পর্কিত হয়েছিল সেই ব্যক্তিটা তোমার উপর হ্যাপি থাকবে। অ্যান্ড দ্য এন্ড অফ দ্য ডে তুমিও হ্যাপি থাকবা, ওই ব্যক্তিটাও হ্যাপি থাকবে। বুঝতে পারছি? তাহলে এই যে এখানেই বলছে যে উই নো হাউ ইম্পর্ট্যান্ট ইট ইজ সে প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ। এই প্লিজ এবং থ্যাংক ইউ এর গুরুত্বটা কি এটা আমাদেরকে জানতে হবে। কোথায়? ইন এভরিডে লাইফ, আমাদের জীবনে। এটা জীবন, ধরো যে জীবনের ভিতরে জানা লাগবে। তাহলে কি হবে? ইন এভরিডে লাইফ আ ফিউ মোর পোলাইট এক্সপ্রেশন, খুব অল্প পোলাইট ভদ্র এক্সপ্রেশন মানে বহিঃপ্রকাশ, সাস অ্যাস, সাসের পরে কি হয়? অ্যাস হয়। যেমন আমরা পড়ছি না, ধরো যে কোথাও এক্সাম্পল আছে, তাহলে তার আগে আমরা কি দিব? চোখ বন্ধ করে আমরা দিই ফর এক্সাম্পল। ঠিক তেমনই ভাবে সাস অ্যাস, এটাও একটা ফ্রেজ, এটাও একটা ফ্রেজ, এটার মানেও হচ্ছে উদাহরণস্বরূপ, এটার মানেও হচ্ছে উদাহরণস্বরূপ। তাহলে এখানে কি দিব? সাস অ্যাজ। পার্ডন মি, এক্সকিউজ মি, কাউকে তুমি কোনো কিছু বলতে যাচ্ছ তাকে সুন্দর করে বলো এক্সকিউজ মি, পার্ডন মি। হ্যাঁ, মে আই আর বাউন্ড টু মেক ইউর ডে স্মুথ অ্যান্ড প্লেজেন্ট। এই জিনিসগুলো তোমার ডেকে সুন্দর করবে। স্মুথ মানে হচ্ছে একেবারে পরিষ্কার, ছলছলে, বা কি বলবো, সুন্দর টাইপের কিছু বোঝায়। অ্যান্ড প্লেজেন্ট মানে হচ্ছে আনন্দদায়ক। এই জিনিসগুলো তোমাকে দিনটাকে সুন্দর করবে এবং আনন্দদায়ক করবে, এটাই বলছে। চমৎকার না? প্যারাগ্রাফটা চমৎকার। এখন বলো, আমি ফার্স্ট ক্লাসে পড়াই নাই এমন কোথায়, মানে কোন জিনিসটা এখানে ইউজ হয়েছে? আ সিঙ্গেল থিং তুমি বের করতে পারবা? ক্যান ইউ ফাইন্ড আউট? নো, বিকজ অলরেডি আই হ্যাভ রেড ইউ এভরিথিং। শুধু জাস্ট তুমি একটু ধরে ধরে প্র্যাকটিসটা করবা অ্যান্ড ফার্স্ট ক্লাসের নোটটা করবা। আমি নোট অলরেডি ডেসক্রিপশনে দিব, একটু একটু খাতা কলম নাও, একটু পড়ো, ভেরি ইজি। ওকে, আসো দেখি। আমি আমি চাই না আমার অজান্তে কোনো কিছু মিস্টেক হয়ে যায়, দ্যাটস আমি একটু মিলাই নেই। অফ, ফর, অফ, ইন, এফ, জি, ইন, অ্যাবাউট, ইন, ওকে, ঠিক আছে। চলো এবার এডুকেশন সম্পর্কে বলছে। হ্যাঁ, তারপরেরটা এডুকেশন সম্পর্কে বলছে। কি বলছে? এডুকেশন যে একটা জাতির সোশিও, মানে সোশ্যাল অথবা ইকোনমিক্যাল অথবা কি বলবো ক্যারেক্টার উন্নতি করার জন্য যে লাগে, এই জিনিসটা এখানে একেবারে ডিপলি আলোচনা করছে। এটা রাজশাহী বোর্ড 24-এ আসছে। চলো, এডুকেশন ইজ ইনস্ট্রুমেন্টাল ইন, দেখো সবসময় ইনস্ট্রুমেন্টাল ইনস্ট্রুমেন্টাল ইন বসে। এটার মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। কি পূর্ণ? গুরুত্বপূর্ণ। যেমন আমরা পড়ি না ইম্পর্ট্যান্ট ফর,
হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল ইল, তাহলে এখানে আমরা ইন দিব। কেন ইন দিলাম? কারণ ইনস্ট্রুমেন্টালের সাথে ইন বসে। কোনো জিনিস আনা তাহলে হয় ব্রিং অন। কি হয় ভাইয়া? ব্রিং অন। তাহলে এডুকেশন ইজ ইনস্ট্রুমেন্টাল ইন ব্রিঙ্গিং অন সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থাৎ আর্থসামাজিক উন্নয়নের জন্য এডুকেশন খুবই গুরুত্বপূর্ণ। উন্নয়ন আনার জন্য, বয়ে আনার জন্য, উন্নয়নকে নিয়ে আসার জন্য। তাহলে আনা আসতেছে মিনিং, তাহলে এখানে হবে ব্রিংস অন, এবং গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্টাল ইন। কি গুরুত্বপূর্ণ? এডুকেশন কিসের জন্য? সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, আর্থ সামাজিক উন্নয়নের জন্য। তাহলে বি নম্বরে কি দিব? অন দিব। ওকে, কেন অন দিলাম? কারণ ব্রিং অন মানে কি? আনা। ওকে, এ ম্যান ডেভয়েড অফ, ডেভয়েড অফ, ডিভিওআইডি, এটার পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় ডেভয়েড অফ, অফ হয়। এটার মানে হচ্ছে অনীহা, অনাগ্রহ, অনিচ্ছা, অনীহা। ওকে, অনীহা। তাহলে একটা মানুষ ডেভয়েড অফ এডুকেশন, যে মানুষটার এডুকেশনের প্রতি আগ্রহ নাই কিংবা এডুকেশন ছাড়া ক্যান নট কন্ট্রিবিউট দ্য সোসাইটি। আচ্ছা, এটা একটা সোসাইটি ক্যান নট কন্ট্রিবিউট, অবদান রাখতে পারে না সোসাইটির কাছে। দেখো, এটা একটা সোসাইটি, ধরো যে এটা সোসাইটি। এখন একটা মানুষ যার কোনো এডুকেশন নাই, এখন এই মানুষটা এই সমাজের কাছে কোনো অবদান রাখতে পারবে? নো। তাহলে কোনো কিছুর কাছে, কাছে থাকা কি বোঝায়? টু বোঝায়, টু। কাছে থাকা কি বোঝায়? টু বোঝায়। তাহলে এখানে আমরা কি দিব? টু দিব। ক্যান নট কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি। অন দ্য আদার হ্যান্ড অ্যান এডুকেটেড ম্যান, একজন অপরপক্ষে একজন শিক্ষিত মানুষ ক্যান প্লেস আ পাইভোটাল রোল। দেখো চমৎকার একটা জিনিস, প্লে আ ভাইটাল রুল, ওকে, অথবা প্লে অ্যান্ড ইম্পর্ট্যান্ট রুল, প্লে অ্যান্ড ইম্পর্ট্যান্ট রুল, অথবা দেখতে পাচ্ছ তোমরা, অথবা প্লে সরি প্লে আ পাইভোটাল রুল। হ্যাঁ, সবকটার মিনিং হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা, সবকটার মিনিং হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। অ্যান্ড তোমাদের এটাও মাথায় রাখা লাগবে, সবসময়, সবসময় বলতে ম্যাক্সিমাম টাইমে এই প্লে আ পাইভোটাল রুল এরপরে একটা ইন নেয়। ধরো যে আমি বললাম অ্যান ইম্পর্ট্যান্ট রুল ইন দিব, আ ভাইটাল রুল ইন দিব, কারণ ম্যাক্সিমাম টাইমে এই জিনিসগুলো প্রিপোজিশনকে ইন হিসাবে মানে প্রিপোজিশন হিসাবে ইনকে বেছে নেয়, বুঝছো? তাহলে এখানে কি দিব? এডুকেটেড ম্যান প্লেস আ পাইভোটাল রোল, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ইন, কেন ইন দিলাম? কারণ স্বাভাবিকভাবে এই জিনিসটা ইনই নাই। ইন কোথায়? কোথায়? ইনহ্যান্সিং দ্য পেস। ইনহ্যান্সিং মানে হচ্ছে সম্প্রসারিত করা, অ্যান্ড পেস মানে হচ্ছে গতি। তাহলে গতি সম্প্রসারিত করার জন্য কিসের? সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, আর্থ সামাজিক উন্নয়নের। দেখো, আর্থ সামাজিক উন্নয়নের, উন্নয়নের র আসছে একটা, র আসছে না? রয়ের জন্য আমরা কি দিব? অফ দিব। তাহলে অফ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। আ কান্ট্রি শুড, এই যে এখানে পেজটা এরা মিস্টেক করছে, বুঝছো? এখানে পেজ দেওয়া যাবে না, বাদ দিয়ে দাও পেজ। আ কান্ট্রি শুড পুট মাস ইমফাসিস, একটা কান্ট্রির অনেক বেশি গুরুত্ব আরোপ করা উচিত। ইমফাসিসের পরে সবসময় অন হয়, কি হয়? অন হয়। তাহলে এফ জি, এফ, এই যে দেখছো এখানে একটা, কোথায় যেন আমি কোনটা লিখতে ভুল করছি। ডি নাম্বার কি বললাম? ডি, ডি নাম্বার বললাম কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি, এই যে। তাহলে সি নাম্বার কি ছিল? ডেভয়েড অফ, এই যে। উফ, এই জিনিসটা যে কেন ভুল হয়। ডি নাম্বারে কি ছিল? ডি নাম্বারে কন্ট্রিবিউট টু, টু ছিল। ই নাম্বারে কি ছিল? ইন ছিল। ওকে, আচ্ছা, এফ নম্বরে কি ছিল? অফ ছিল। এবার আসো, জি নাম্বারে কি বললাম? এমফাসিস অন। কেন অন দিলাম? কারণ প্রিপোজিশন এমফাসিস সবসময় অন নাই। এমফাসিস অন এডুকেটেড সিটিজেন, একটা কান্ট্রির সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা উচিত একটা নাগরিককে সে কিভাবে শিক্ষিত করবে। দ্য সিটিজেন্স হ্যাভ টু বি প্রোভাইডেড উইথ, সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রোভাইডেড উইথ মানে দেওয়া, প্রোভাইডেড উইথ মানে প্রদান করা বা দেওয়া। তাহলে এখানে কি দিব? প্রোভাইডেড উইথ অ্যাম্পল অপরচুনিটি, একজন সিটিজেনকে এত বেশি অপরচুনিটি, অ্যাম্পল মানে অনেক বেশি, অপরচুনিটি মানে সুযোগ সুবিধা, একজন সিটিজেনকে প্রোভাইডেড উইথ অনেক বেশি দেওয়া উচিত, অ্যাম্পল অপরচুনিটি অনেক সুযোগ সুবিধা, সো দ্যাট যাতে দে ফিল কিন ইন্টারেস্ট, তারা খুব বেশি আগ্রহ অনুভব করে কিসের প্রতি? গেটিং দেমসেলভস এডুকেটেড, নিজেদেরকে শিক্ষিত করার প্রতি। কিন্তু আমাদের দেশে কি হয়? আমাদের দেশে নিজের টাকা খরচ করে কষ্ট করে তুমি মাস্টার্স করবা, তার উপর আবার চাকরি পাবা না,
কিন্তু এখানে ব্যতিক্রম কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে একটা দেশের উচিত তার কান্ট্রির প্রত্যেকটা সিটিজেনকে আগ্রহ ফিল করানো কিসের প্রতি, পড়াশোনার প্রতি। কিভাবে? প্রচন্ড অপরচুনিটি, অ্যাম্পল অপরচুনিটি, অনেক বেশি অপরচুনিটি, সুযোগ সুবিধা সৃষ্টি করবে যাতে প্রত্যেকটা নাগরিক পড়াশোনার প্রতি আগ্রহ ফিল করে, অনুভব করে। এখন ফিল কিন ইন্টারেস্ট মানে হচ্ছে অনেক বেশি আগ্রহ, একেবারে মনের ভিতর থেকে আগ্রহ। অ্যান্ড ইন্টারেস্টের পরে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন হবে। কি হবে? ইন হবে। তাহলে ফিল কিন ইন্টারেস্ট ইন গেটিং দেমসেলভস এডুকেটেড, দ্য এডুকেটেড পিপল আর টু বি ট্রিটেড। দেখো চমৎকার একটা জিনিস পাইছি, কি বলছে এরা? ট্রিটেড বলছে, তাই না? কোথায় লিখবো? ওকে ওকে, এখানে লিখি। দেখো ট্রিট, এটার মেইনলি তিনটা মিনিং আছে। ওকে, একটা দেখো, একটা হচ্ছে আচরণ করা, আচরণ করা, তার সাথে ভালো করে ট্রিট করো, আমি বলতে পারি তার সাথে ভালো করে আচরণ করো। হ্যাঁ, আচ্ছা, আরেকটা আছে চিকিৎসা করা, ডাক্তার যেটা করে, চিকিৎসা করা। অ্যান্ড ট্রিট এর নাউন ফর্ম কি? ট্রিটমেন্ট, তাই না? চিকিৎসা বোঝায়। অ্যান্ড আরেকটা আছে, সেটা হলো ধরো যে তোমার কোনো ফ্রেন্ডের সাথে তোমার আরেকটা ফ্রেন্ডের, হ্যাঁ একেবারে হয়ে গেছে, মানে একটা ছেলে ফ্রেন্ডের সাথে একটা মেয়ে ফ্রেন্ডের, মানে রিলেশন যেটাকে বলা হয়। অ্যান্ড তোমরা তখন বললা যে বন্ধুরে, মানে তোমার ফ্রেন্ডকে বললা যে ট্রিট দাও, তখন ট্রিট কেন উচ্চারণ করো? তার মানে কি তোমরা তার থেকে আচরণ চাও নাকি চিকিৎসা চাও? নো, দুইটাই চাও না। তখন ট্রিটের মানে হচ্ছে খাওয়া দাওয়া। ওকে, কি হয়? খাওয়া দাওয়া। তাহলে ট্রিটের আমরা মেইনলি তিনটা মিনিং পাইলাম, একটা হচ্ছে আচরণ করা, ভালো আচরণ করা, তারপরে ভালো ব্যবহার করা, এটা হইতে পারে না, ভালো হওয়া লাগবে, ব্যবহার করা, আচরণ করা। আরেকটা হচ্ছে চিকিৎসা করা, আরেকটা হচ্ছে খাওয়া দাওয়া করা। ওকে, এখন এখানে কি বলছে? এডুকেটেড পিপল আর টু বি ট্রিটেড, একজন শিক্ষিত মানুষের সাথে আচরণ করা উচিত, মাস রেসপেক্ট, অনেক সম্মানের সাথে। সাথে এসছে, তাহলে সাথে, সাথের জন্য আমরা কি দিব? সাথে। কিসের সাথে? মাস রেসপেক্ট, তাহলে সাথের জন্য হয় উইথ, তাহলে দিব উইথ মাস রেসপেক্ট, উইথ মাস রেসপেক্ট। কঠিন লাগছে? কোনটা কঠিন বলো? বলো একটা দেখাও যেটা গত ক্লাসে ছিল না, নট গত ক্লাসে, ফার্স্ট ক্লাসে ছিল না। এভরিথিং আমি সব কিছু পড়াইছি। ওকে, জাস্ট তোমরা একটু ভাইয়া কষ্ট করে একটু রিভিশনে রাখবা, একটু পড়বা অ্যান্ড বুঝে বুঝে পড়বা। দেখি কোথাও ভুল হয়নি ইনশাল্লাহ, আশা করা যায়। ডি টু ই ইন এফ অফ জি অন এইচ ইন উইথ। ওকে, ঠিক আছে। দেখো 3 নাম্বারটা সোশ্যাল মিডিয়া সম্পর্কে বলছে। সোশ্যাল মিডিয়াতে কি করো সারাদিন? তোমরা চ্যাট করো আর ফেসবুক স্ক্রল করো, এই তো, কোনো কাজ নাই। এটা সম্পর্কে এখানে কথা বলছে, and চমৎকার বলছে, চমৎকারভাবে কথা বলছে। দেখো সোশ্যাল নেটওয়ার্ক ইজ আ নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক ফর দ্য ভার্চুয়াল সোশ্যাল ইন্টারাকশন। কি বলবো? ভার্চুয়াল মানে কি জানো? মানে কি, কোন কোন জগৎ? অনলাইন জগৎটাকে ভার্চুয়াল বলা হয়। তাহলে সোশ্যাল নেটওয়ার্ক হচ্ছে অনলাইন জগতে মানুষের আত্মসম্পর্কের জন্য, মানুষের আত্মসম্পর্কের জন্য একটা নেটওয়ার্ক, ইন্টারনেট ইউজার্স অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এই নেটওয়ার্কটা কাদের জন্য ভাই? ইন্টারনেট ইউজার্সদের জন্য না? তাহলে একটা জন্য আসছে, মিনিং জন্য আসছে তো না? তাহলে জন্মর জন্য কি হয়? ফর হয়। তাহলে সোশ্যাল ইন্টারাকশন ফর ইন্টারনেট ইউজার্স, ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এই যে এখানে আরেকটা প্রিপোজিশন শিখে নাও, অ্যাক্রস কেন ইউজ করা হইলো? মনে রাখবা, যখন যেই জিনিসটার কোনো সীমা পরিসীমা নেই, এক কোণা থেকে আরেক কোণাতে একেবারে পুরো পৃথিবী চষে বেড়াচ্ছে, তখন এটাকে বলা হয় অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এখন বলো সোশ্যাল নেটওয়ার্ক পুরো পৃথিবীতে আছে না, একেবারে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, তখন এটাকে কি বলা হয়? অ্যাক্রস বলা হয়। একবারে ফার্স্টের দিন ছবি যখন আমি পড়াই, ওই ছবিতে পড়াইছিলাম, মনে আছে? তাহলে আছে, আশা করি আছে, মনে আছে। চলো, প্রথমটা হচ্ছে ফর ইন্টারনেট ইউজার্স অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। অ্যাকচুয়ালি দিস ইজ অ্যান এজ গ্লোবালাইজেশন, এটা বিশ্বায়নের যুগ, বিশ্বায়নের যুগ। তাহলে র আসছে, রয়ের জন্য কি হয়? অফ হয়। তাহলে এখানে কি দিব? অফ দিব। দিস ইজ দ্য এজ অফ গ্লোবালাইজেশন, দিস ইজ অলসো অ্যান এজ অফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি। তথ্য যোগাযোগ প্রযুক্তি, র আসছে, দেখো র আসার জন্য কি দিছে? এখানে অফ দিছে। ওকে, পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড আর ভার্চুয়ালি কানেক্টেড, তারা অনলাইন জগতে কানেক্টেড অন অ্যানাদার, একজন আরেকজনের সাথে না? তাহলে কি হবে? একজন আরেকজনের সাথে, সাথের ইংরাজি কি? উইথ না? তাহলে এখানে কি দিব? উইথ অন অ্যানাদার। ওকে, আচ্ছা এখানে দেখো চমৎকার একটা কথা বলছে। আমি তোমাদের শিখালাম যে একটা এক কোণা থেকে আরেক কোণা যখন যাবে তখন এটাকে অ্যাক্রস ইউজ করা হয়। ওকে, ঠিক সেম ভাবে
একটা জিনিসের যখন সীমা পরিসীমা থাকবে না, ধরো যে একটা জিনিস, এটা একটা পুরো পৃথিবী, একটা জিনিস এখান থেকে একেবারে শেষ পর্যন্ত চলে যাইতে পারে, আবার আসতে পারে, মানে এর কোনো সীমা পরিসীমা নাই, তখন এটাকে বলা হয় বিয়ন্ড। বিয়ন্ড মানে কি? পিছনে, দ্য বর্ডার্স, অর্থাৎ এই বর্ডার্স গুলাকে পিছনে ফেলে চলে যাবে, এটা এত বেশি শক্তিশালী, তাহলে এটাকে বলা হয় বিয়ন্ড দ্য বর্ডার্স, অর্থাৎ বর্ডার্স পার করে চলে যাবে। ওকে, সেম ভাবে ধরো যে একটা জায়গাতে প্রাইস হাইক হয়েছে বা প্রাইস স্পাইরাল হয়েছে, অ্যান্ড প্রাইস হাইক মানে কি? উচ্চ গতি। এখন যারা নিম্নবিত্ত তাদের যে কষ্টটা, এই কষ্টটা ভাই বর্ণনা করা যায় না, তখন এটাকে বলা হয় বিয়ন্ড ডেসক্রিপশন, অর্থাৎ তাদের কষ্টটা এত বেশি যে এটা বর্ণনা করার পিছনে চলে গেছে, বর্ণনা করার উপরে চলে গেছে, মানে বর্ণনা করা যায় না। এই জন্য আমরা এই জায়গাতে দিব বিয়ন্ড দ্য বর্ডার্স। ওকে, বুঝাইতে পারছি? বিয়ন্ড দ্য, not beyond the border. Hence the necessity of social network has emerged. Emerged মানে হচ্ছে বহির্ভূত হওয়া, প্রকাশিত হওয়া। বলছে না নেসেসিটি অফ সোশ্যাল নেটওয়ার্ক, এখন চাইলেও আমরা এটাকে কি করতে পারবো না, মানে ঢেকে রাখতে পারবো না, সোশ্যাল নেটওয়ার্কের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বাট দ্য ইয়ং জেনারেশন আর গেটিং অ্যাডিক্টেড টু, অ্যাডিক্টেডের পরে অল টাইম টু হয়, অ্যাডিক্টেড টু, মাথায় রাখো, অ্যাডিক্টেড টু, তাহলে গেটিং অ্যাডিক্টেড টু সোশ্যাল নেটওয়ার্কস। আচ্ছা, তারা সোশ্যাল নেটওয়ার্কে অ্যাডিক্টেড হচ্ছে কোথায়? ফেসবুকে হচ্ছে, টুইটারে হচ্ছে, ইনস্টাগ্রামে হচ্ছে। এখন তারা, আমাদের এই মিনিংটা এভাবে আসবে, তারা ফেসবুক, টুইটার কিংবা ইনস্টাগ্রামের মতো সোশ্যাল নেটওয়ার্কের প্রতি অ্যাডিক্টেড হচ্ছে। তাহলে কি আসলো? ফেসবুকের মতো, তাই না? ফেসবুকের ফেসবুকের মতো কিংবা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের মতো, মতোর জন্য কি আসে? লাইক আসে। ওকে, তাহলে এখানে আমরা দিব দে অ্যাডিক্টেড টু সোশ্যাল নেটওয়ার্ক লাইক ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রাম। কি দিব? লাইক দিব। ওকে, দাও লাইক, দাও লাইক ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রাম। দ্য লাইফ স্টাইল অফ ইয়ং বিফোর অ্যান্ড আফটার। আচ্ছা, এখানে দেখো, একটা জীবনযাত্রা একজন যুবকের পূর্বে এবং পরে অভ্যস্ত হওয়ার সোশ্যাল নেটওয়ার্কে একটা পরিবর্তন এনেছে লক্ষণীয়। অর্থাৎ সোশ্যাল নেটওয়ার্কে অভ্যস্ত হওয়ার আগের একটা জীবন এবং পরের জীবন, এই দুটো জীবনের মধ্যে একটা লক্ষণীয় পরিবর্তন এসেছে। এখন দেখো, এখানে আছে গেট ইউজ, তারপরে ফাঁকা চিহ্ন আছে, মাথায় রাখবা, গেট ইউজ টু, এটা হচ্ছে, মানে কি বলবো এটাকে, এটা সবসময় মনে রাখবে, এর মানে হচ্ছে অভ্যস্ত হওয়া, অভ্যস্ত হওয়া। তাহলে দেখো তো এখানে আসছে না গেট ইউজ, তাহলে এখানে চোখ বন্ধ করে কি দিবা? টু দিবা, গেট ইউজ টু। সেম ভাবে শুধু গেট ইউজ টু না, যদি কোথাও বি ইউজ টু পাও, বি মানে কি ভাইয়া? বি মানে অক্সিলারি, মানে নট অক্সিলারি, মানে কি হবে? বি ভার্বের মধ্যে কোনগুলা পড়ে? এম ইস আর, এম ইস আর, অস ওয়ার, বিন, বিং, এগুলা পড়বে। তাহলে কোথাও যদি এই যে কোনো একটা থাকে এবং তারপরে ইউজ থাকে এবং তারপরে টু থাকে, তাহলে এটার মানেও হচ্ছে অভ্যস্ত হওয়া। ওকে, তাহলে ইউজ টু সোশ্যাল নেটওয়ার্ক হ্যাজ আ নোটিসেবল সেন্স। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে দ্য স্টুডেন্টস হু ওয়ার ইউজ টু, দেখো বি ইউজ টু, ওয়ার বি ভার্ব না, তাহলে বি ইউজ টু স্টাডিং অ্যাট দ্য টেবল বিফোর, যে ছাত্রটা প্রকৃতপক্ষে আগে টেবিলে পড়তো, নাও ডেজ পাস দেয়ার ভ্যালুয়েবল টাইম বাই চ্যাটিং দ্য সোশ্যাল মিডিয়া, কিন্তু বর্তমানে তারা সোশ্যাল মিডিয়াতে চ্যাটিং করে সময় পার করতেছে। এখন আমাকে বলো, কথার কথা, ধরো যে এটা একটা সোশ্যাল মিডিয়া, ওকে, এই সোশ্যাল মিডিয়ার মধ্যে এখানে হচ্ছে ফেসবুক, এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ, এখানে হচ্ছে ইউটিউব। এখন সেই ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে চ্যাটিং করতেছে, তাহলে সাধারণত ভাই চ্যাটিং করলে তো এগুলার মধ্যে চ্যাটিং করে, ফেসবুকের মধ্যে চ্যাটিং করে, হোয়াটসঅ্যাপের মধ্যে চ্যাটিং করে, তাহলে তো ইন হওয়ার কথা, তাই না? ইন হওয়ার কথা ছিল, কিন্তু ইন কি হবে? নো। কেন হবে না? কারণ এই জিনিসটা মনে রাখো, যদি কখনো এখানে দেখা যাচ্ছে, আশা করি দেখো, কোনো অনলাইন প্ল্যাটফর্ম, মাথায় রাখো, একটু মাথায় রাখো, যদি অনলাইন প্ল্যাটফর্ম অথবা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, অর্থাৎ কোনো অ্যাপস অথবা কোনো সোশ্যাল মিডিয়া বোঝায়, তাহলে এর আগে সবসময় অন বসে। কি বসে? অন বসে। তাহলে এখানে আমরা কখনোই ইন দিতে পারবো না, এখানে দেওয়া লাগবে বাই চ্যাটিং অন দ্য সোশ্যাল মিডিয়া। কেন অন দেওয়া লাগবে? কারণ অন হয় সাধারণত এগুলার আগে অন হয়। ওকে, বুঝতে পারছি? অ্যাজ আ রেজাল্ট, ফলাফলস্বরূপ, দেখো কোথাও যদি তুমি রেজাল্ট পাও, রেজাল্ট পাও, তাহলে তুমি এখানে চোখ বন্ধ করে অ্যাজ দিবা, কারণ এটা একটা কি প্রেস। অ্যাজ আ রেজাল্ট, ফলাফলস্বরূপ, দে আর নাও ল্যাগিং বিহাইন্ড, দেখো
ল্যাক, ল্যাক বিহাইন্ড, এটা হচ্ছে কি কি বলবো এটাকে, এই ভার্বের সাথে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, পিছনে যাওয়া। তাহলে এখানে কি দিব, বিহাইন্ড, ল্যাক বিহাইন্ড, সো দে শুড বি কিপড। এখানে দেখো প্যাসিভ করা হয়েছে, তাদেরকে দূরে রাখা উচিত। অ্যালোভ মানে দূরে, ফ্রম থেকে, কি থেকে, ইউজিং ইন্টারনেট এক্সেসিভলি, অনেক বেশি ইন্টারনেটের ব্যবহার থেকে। মনে রাখবা অ্যালোভ সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম নেয়, তাহলে এখানে কি দিব, ফ্রম দেব। অ্যালোভ ফ্রম দ্য ইউজিং ইন্টারনেট এক্সেসিভলি অ্যান্ড আননেসেসারিলি। বুঝাইতে পারছি? দেখো কোনটা কোনটা আসছে, যে এমন কিছু আসছে যেটা যেটা তোমাদের পড়াই নাই। আমি আমি তো প্রত্যেকটা জিনিস পড়াইছি, তারপরেও কেন তোমরা ভয় পাচ্ছ আমি বুঝতেছি না। ওকে, চলো, এটা অনেক সহজ ভাই, এই যে এটা অনেক সহজ। রোল ডাউন, হ্যাঁ একেবারে সহজ। চলো আমি করাই, একটু করাই, তাইলে বুঝবা যে এটা কতটা সহজ। এটা মৃত্যু নিয়ে বলা হয়েছে, হ্যাঁ, যে একটা মানুষ, নট একটা মানুষ, সকল মানুষ একসময় মৃত্যুর কোলে কি করবে, ঢলে পড়বে। অ্যান্ড মৃত্যুর কোলে ঢলে পড়া, এটার ইংরাজি কি এখানে দেওয়া আছে, চমৎকার জিনিসটা। যে ধরো যে মৃত্যুর কোলে ঢলে পড়া, ধরো যে এটা এটা কথার কথা, মৃত্যু, মৃত্যু তো কখনো আঁকানো সম্ভব না, ধরো যে আমি আঁকাইলাম, অ্যান্ড এটা একটা মানুষ, সেই মৃত্যুর কোলে ঢলে পড়ছে, কি করছে, ঢলে পড়ছে। এখন এটাকে কি বলা হয় জানো, রোল ডাউন, রোল ডাউন ইনটু, জানি না কলম আমার লিখতেছে না, আমি এক্সট্রিমলি সরি, আমি কালি খুঁজে পাচ্ছি না। রোল ডাউন ইনটু, রোল ডাউন ইনটু মানে হচ্ছে মৃত্যুর কোলে ঢলে পড়া, হেলিয়ে পড়া, নেতিয়ে পড়া, এই জিনিসটাকে বলা হয় রোল ডাউন ইনটু। এখন কোথায় ঢেলে ঢলে পড়বে, এখানে আছে, আমরা আসবো পরে দেখি। ইট ইজ নোন, নো, নো এর পরে কি হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ছো না তোমরা, নো এর পরে হয় টু। ইট ইজ নোন টু অল দ্যাট ওয়ান ডে অল উইল পাস অ্যাওয়ে, কোথা থেকে চলে যাব, একদিন সবাই কোথা থেকে চলে যাব, ফ্রম দিস আর্থ, এই পৃথিবী থেকে, থেকে ইংরেজি কি, ফ্রম, ফ্রম দিস আর্থ, সো উই হ্যাভ টু নো এসকেপ ফ্রম ডেথ। সবসময় মনে রাখবা কি আসছে এখানে, ইএস, এসকেপ, এরপরে সবসময় ফ্রম নাই, এখানেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাহলে এসকেপ ফ্রম ডেথ, অন ডে উই অল উইল রোল ডাউন ইনটু, আমরা নেতিয়ে পড়বো দ্য আইসি ল্যাপ অফ ডেথ, মৃত্যুর শীতল কোলে। কেন শীতল কোলে দিল, কারণ সাধারণত সাহিত্যের জগতে মৃত্যুটাকে ধরা হয় যে এটা একটা কি, এটা একটা অজানা জগৎ, অ্যান্ড সেই অজানাটাকে প্রকাশ করার জন্য এটাকে বলা হয়েছে যে ঠান্ডা শীতল কোল। ওকে, দ্যাটস ওয়াই তারা আইসি ব্যবহার করছে। অ্যান্ড আমরা বললাম যে মৃত্যুর কোলে ঢলে পড়াকে বলা হয় রুল ডাউন ইনটু, তাহলে ডি নম্বরে আমরা কি দিব, ইনটু দিব। ওকে, বিকজ ডেথ ইজ কমন, কাদের কাছে কমন, ধরো যে এটা মৃত্যু, এটা মৃত্যু, অ্যান্ড এইগুলা সবগুলাই মানুষ, এগুলা মানুষ, ম্যান, তাহলে এই মানুষদের কাছে কমন না, তাহলে কি হবে, টু হবে, কাছের প্রিপোজিশন কি হয়, টু হয়, তাহলে ডেথ ইজ কমন টু অল, সো উই অল শুড নট মর্ন। দেখো দেখো, তোমরা মর্নিং পড়ছো কি, MORNING, মানে মর্নিং মানে কি, সকাল, ঠিক সেম ভাবে একটা আরেকটা উচ্চারণ আছে, মর্ন মানে হচ্ছে শোকগাথা, শোক প্রকাশ কর। ওকে, তাহলে উই শুড নট মর্ন, আমাদের শোক প্রকাশ করা উচিত নয়, কিসের জন্য, ফর দ্য ডেথ, মৃত্যুর জন্য, জন্ম আসছে, জন্মের জন্য কি হবে, ফর দ্য ডেথ। বাট দোজ হু ডাই, দেখো ডাই এমন একটা ভার্ব যে বেশ কয়টা প্রিপোজিশন নাই, যেমন ডাই ইন হইতে পারে, ওকে, ডাই ইন হয়, ডাই ফর হইতে পারে, ডাই ফর হইতে পারে, ডাই অন হইতে পারে, ডাই টু হইতে পারে, এই প্রত্যেকটার মিনিং হচ্ছে আলাদা আলাদা। আমরা আগের ক্লাসে পড়ছিলাম যে রোগের রোগের জন্য মৃত্যু হলে আলাদা হয়, ঠিক সেম ভাবে যদি কোনো বীরত্বসূচক কাজের জন্য মৃত্যু হয়, ধরো যে দেশের জন্য কিংবা সে তার ধর্মের জন্য জীবন দিল, হ্যাঁ এটাকে আমরা শহীদ বলি, এরকম কোনো কাজের জন্য মৃত্যু হলে এটাকে বলা হয় ডাই ফর, অর্থাৎ কোনো বৃহৎ কাজের জন্য সে জীবন দিছে। তাহলে দোজ হু ডাই দ্য কান্ট্রি আর ইমমর্টাল, যারা দেশের জন্য জীবন দিছে তারা কি, অমর, মানে কি বলবো, আজীবন তারা বেঁচে থাকে। তাহলে ডাই এখানে কি হবে, অবশ্যই ফর হবে, কারণ বৃহৎ কাজের জন্য। তাহলে দোজ হু ডাই ফর দ্য কান্ট্রি আর ইমমর্টাল, দেয়ার মেমোরিজ, তাদের স্মরণটা, তাদের কাজটা, ডু নট সিঙ্ক অবিলিভিয়ন, অবিলিভিয়ন মানে হারিয়ে যাওয়া, অ্যান্ড সিঙ্ক মানে হচ্ছে কোনো কিছু ডুবে যাওয়া। তার মানে এই লাইনটা প্রকাশ করতেছে তাদের মেমোরিগুলো কখনোই হারিয়ে যাবে না। এখন সিঙ্ক তাহলে কি মিনিং প্রকাশ করলো, ধরো যে এটা পুরোটাই হারিয়ে যাওয়ার একটা সীমাবদ্ধ, মানে বাউন্ডারি দিলাম, তাহলে সবগুলো হারিয়ে যাওয়া। এখন
এখানে যদি আমি ঢুকে যাই, মানে এটার ভিতরে যদি আমি পড়ে যাই, তাহলে আমি হেরে যাব, মানে মানে মানুষের মন থেকে চলে যাব। সেমভাবে ধরো যে রহিম নামের একটা ব্যক্তি, যার সকল কাজকে আমি এটার ভিতর ঢেলে দিলাম, অ্যান্ড সে এই জিনিসটার ভিতর হেরে গেল, মানে হারিয়ে হারিয়ে গেছে একবারে। সেমভাবে আমি যদি যারা স্যাক্রিফাইস করছে তাদের মেমোরিগুলো এই জিনিসটার মধ্যে ঢেলে দেই, তাহলে কি এই তাদের মেমোরিগুলো হারিয়ে যাবে? নো, এই জিনিসটাই বলছে যে এই ঢেলে দিয়ে যদি নিচে চলে আসতে থাকে কোনো কিছু, এটাকে বলা হয় সিঙ্ক ইনটু, ডুবে যাওয়া। তাহলে তাদের মেমোরিগুলো নট সিঙ্ক ইনটু, ডুবে যাবে না। কোথায় ডুবে যাবে না? এই যে এই হারিয়ে যাওয়ার বাউন্ডারিতে। তাহলে সিঙ্কের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইনটু হয়, তাহলে কি দিব? ইনটু দিব। সিঙ্ক ইনটু দ্য অবলিভিয়ন, অর্থাৎ এটা যদি হারিয়ে যাওয়ার বাউন্ডারি হয়, তাহলে এই বাউন্ডারির মধ্যে যদি তাদের কাজগুলোকে আমি ঢেলে দেই, তাহলে এই ঢেলে দিলেও এগুলা ডুবে যাবে না, অর্থাৎ উপরেই থাকবে। অর্থাৎ আমি চাইলেও এগুলোকে হারিয়ে ফেলতে পারবো না, এগুলা সবসময় উপরে মানুষের সম্মুখে থাকবে। আমি চাইলেও ইতিহাস ইতিহাস কখনো বিকৃত করা যায় দেখছিলা? নো। এই যে দেখো, এটা আমি কখন দাঁড়িয়েছি। আচ্ছা, এই টপিকে না কথা বলি। আচ্ছা, দেয়ার মেমোরিজ ডু নট সিঙ্ক ইনটু দ্য অবলিভিয়ন, দেয়ার ইজ নো মেডিসিন। এটার কোনো মেডিসিন নাই। কিসের মেডিসিন নাই? দ্যাট ক্যান সেভ আ ম্যান ফ্রম ডেথ, মৃত্যু থেকে। ফ্রম ডেথ, তাহলে কি আসছে? মিনিং কি আসছে? মৃত্যু থেকে, ফ্রম ডেথ। সো উই শুড অলওয়েজ বি রেডি। কিসের জন্য রেডি হওয়া উচিত? ফর ডেথ, মৃত্যুর জন্য। কিসের জন্য? ফর ডেথ। এখন বলো এখানে কোনটা তোমরা নতুন পাইছো? জাস্ট একটা জিনিস হয়তো বা একটু নতুন পাইছো, এটা পাওয়াটা স্বাভাবিক। আমরা বেশি করতেছি কেন? কারণ প্রত্যেকটাতে আমরা হয়তোবা একটা করে নতুন জিনিস পাবো, অ্যান্ড আগেরগুলো আমাদের প্র্যাকটিস হচ্ছে, এই জন্য তো আমরা অনেকগুলো করতেছি। তাহলে এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তাহলে দেখো হয়েছে, আমি চাচ্ছি না আমার অজান্তে কোনো কিছু ভুল হোক একটু, হ্যাঁ, কারণ অনেক সময় বলি একটা আর লিখি আর একটা। ওকে, ঠিক আছে। আসো এবার চমৎকার কথা এখানে একটা বলছে, এখানে বাল্যবিবাহ নিয়ে কথা বলছে। অ্যান্ড আমরা জানি যে আমাদের দেশে বাল্যবিবাহ হয়, অনেক জায়গাতে হয়, গ্রাম অঞ্চলে বিশেষ করে বেশি হয়। অ্যান্ড ইদানিং হয়তো বা একটু কমছে, আগের তুলনামূলক অনেক বেশি হইতো। এটা নিয়ে এখানে একটা কথা বলছে, চমৎকার কথা বলছে। বলছে ইন বাংলাদেশ দ্য লিগাল এজ, বিবাহের 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 দেখো তো র এসছে, রয়ের জন্য কি হয়? অফ হয় না? তাহলে দ্য লিগাল এজ অফ ম্যারেজ, বিবাহের, কাদের জন্য? গার্লস, মেয়েদের জন্য। জন্মের জন্য কি হয়? ফর হয়। তাহলে ফর দ্য গার্লস ইজ 18, হাউএভার 30% অফ আওয়ার গার্লস, যাই হোক 33% আমাদের গার্লসের মধ্যে গেট ম্যারিড। এই যে দেখো, এটা অলরেডি আগের ক্লাসে পড়াইছিলাম, তারপরেও পড়াই। ম্যারি এমন একটা ভার্ব যেটা সিঙ্গেলও বসতে পারে, আবার পজিটিভের সাথেও বসতে পারে। পজিটিভ মানে কি? গেট, লেট, হেল্প, মেক, এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব, অথবা ইনফর্ম, এটা একাই পজিটিভ ভার্ব। তো ধরো যে আমি বললাম রহিম বিয়ে করবে, তাহলে হবে রহিম উইল ম্যারি। ওকে, রহিম উইল ম্যারি, এখানে উইল হবে। আমি আরেকটা বলতে পারি রহিম উইল গেট ম্যারিড, তাহলে গেটের পরে সবসময় আমরা ইডি করব, এটা ভবিষ্যতে হোক কিংবা এটা পাস্টে হোক। কিন্তু কিছু কিছু জায়গায় তুমি দেখবা যে ম্যারিড এই ভার্বটার পরে অফ ইউজ করা হয়েছে, অ্যান্ড সেটা ডবল এফ। তখন তুমি কি ভাববা? তখন ভাববা যে এই বিয়েটা হয়তো বা তার মানে বিরুদ্ধে, তাকে জোর করে বিয়েটা দেওয়া হয়েছে, এই জন্য এই জিনিসটা এখানে প্রকাশ করা হয়েছে, অফ ইউজ করা হয়েছে। তাহলে ম্যারি দিয়ে আমরা দুইটা ভার্ব শিখলাম। সে বিয়ে করেছে, হি ম্যারিড, সরাসরি হি ম্যারিড। আমি একটু লিখে দেই, শিখবা এই জিনিসটা, তোমরা একটু শেখা প্রয়োজন। হি ম্যারিড বলতে পারি, অথবা বলতে পারি হি গট ম্যারিড। দেখো, এখন আমি যদি বলি সে বিয়ে করবে, তাহলে আমি বলবো হি উইল ম্যারি। ওকে, এখানে ম্যারিড দিছিলাম, এখানে ম্যারি দিলাম। যদি আমি গট ম্যারিড দিয়ে করি, তাহলে কি দিব? হি উইল গেট ম্যারিড। দেখো এখানে গেট দিয়ে দিছি, গেট দিয়ে দিছি, এখানে গট ছিল, এখানে গেট দিয়ে দিছি। এখানে ম্যারিড ছিল, এখানে কিন্তু ম্যারিডই হয়েছে, বুঝছো? তাহলে যদি পজিটিভ ভার্ব ইউজ করি, তাহলে ম্যারিডের কোনো চেঞ্জ হবে না। আর যদি আমরা পজিটিভ ভার্ব ইউজ না করি, তাহলে এখানে ম্যারি, এখানে ম্যারিড, ম্যারিডের চেঞ্জ হয়েছে। এতটুকু একটু বোঝো। ম্যারিড আসলো এই জন্য বুঝাই দিলাম। গেট ম্যারিড বিফোর দে আর 15 অ্যান্ড 60% অফ দেম, তাদের 60%। তাহলে র আসছে তাদের, দেখো তাদের, র আসছে তাদের, তাদের জন্য কি হয়? রয়ের জন্য কি হয়? অফ হয়। তাদের 60% বিকাম মাদার্স দ্য টাইম দে রিচ 19। দেখো তো, দ্য টাইম দে রিচ, দ্য টাইম দে রিচ
19, এটা একটা সময় বুঝাইছে না, 19 বছরে। তাহলে সময়ের আগে প্রিপোজিশন কি হয়? অ্যাট হয় না? আমি পড়াইছি তো, অ্যাট হয়। তাহলে বিকাম মাদার্স অ্যাট দ্য টাইম, তাহলে কি দিব এখানে? অ্যাট দ্য টাইম দে রিচ 19। হোয়েন অ্যান অ্যাডোলেসেন্স, অ্যাডোলেসেন্স মানে হচ্ছে যারা বয়সন্ধিকালে পদার্পণ করছে। ফার্স্টে হলো শিশু, এরপর হচ্ছে বয়সন্ধিকাল, এরপরে কিশোর কিশোরী, তরুণ তরুণী, তারপর যুবক যুবতী, তারপর পৌর বৃদ্ধ, এভাবে একটা জীবনের কি বলবো সময়টা চলে। হোয়েন দেয়ার অ্যাডোলাইসেন্স, যখন তারা তরুণী বা তরুণীর বয়সের কম, গার্লস গেট ম্যারিডস, গার্লস বিবাহ হচ্ছে, শি ইউজুয়ালি ড্রপস অফ দ্য স্কুল অ্যান্ড দ্য ড্রপস অফ দ্য স্কুল। এখন দেখো, ড্রপস এমন একটা ভার্ব যে সবসময় আউট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নাই। এর মানে হচ্ছে ঝরে পড়া। কি পড়া? ঝরে পড়া। একটা মেয়ের যখন বিয়ে হয় তখন সে স্কুল থেকে ঝরে পড়ে না? যেমন আমরা সকলেই জানি যে ফেসবুকের প্রতিষ্ঠাতা সে তার ভার্সিটি থেকে ঝরে পড়ছিল, তাহলে এটাকে বলা হয় ড্রপস আউট অফ স্কুল, স্কুল থেকে ঝরে পড়ে। তাহলে কি দিব এখানে? আউট দিব, অফ স্কুল অ্যান্ড ডাস, এভাবে লসেস হার মোবিলিটি, তার গতি সে হারাই ফেলে। লস মানে কি? হারাই ফেলা। আর মোবাইলিটি মানে কি? গতি। আমরা মোবাইল ইউজ করি না? মোবাইল, জানো এই মোবাইল কেন বলা হয় নামটা? কারণ মোবাইল এমন একটা জিনিস যার গতি আছে। কি আছে? গতি আছে। এই মোবাইল অ্যান্ড মোবিলিটি দুইটা সেম জিনিস। আমরা যখন সাফিক্স প্রিফিক্স পড়বো তখন দেখবা যে এখান থেকে মোবাইল, মোবাইল থেকে মোবিলিটি, এই ওয়ার্ডগুলো আমরা পড়বো। শি গেটস কনফাইন্ড, কনফাইন্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু হয়। তাহলে হি গেটস কনফাইন্ড মানে আবদ্ধ হয়ে পড়া, টু ফুল টাইম অর কোথায়? হার লস ইন লস হাউসহোল্ড, অর্থাৎ ধরো যে এটা তার শাশুড় বাড়ি, এই শাশুড় বাড়ির মধ্যে সে কাজের মেয়ের মতো কাজ করে, মানে যাই, হ্যাঁ অরটা এভাবেই দিচ্ছে তারা, যে গৃহকর্মী গৃহিণীর মতো তার শ্বশুর বাড়িতে কাজ করে। তাহলে শ্বশুর বাড়ির ভিতরে কাজ করে না, তাহলে এখানে কি হবে? ভিতরের ইংরেজি কি? ইন হয়। তাহলে কি দিব? ইন দিব। শি লসেস সোশ্যাল স্ট্যাটাস, সে তার সামাজিক মর্যাদা হারিয়ে ফেলে। অ্যান্ড অল দ্য অপরচুনিটি, সকল ধরনের সুযোগ সুবিধা। কিসের সুযোগ সুবিধা? ইকোনমিক্স ইন্ডিপেন্ডেন্স, অর্থনীতির স্বাধীনতার সুযোগ সুবিধা। তাহলে স্বাধীনতার রয়েছে না, তাহলে কি হবে? অফ হবে। তাহলে অল দ্য অপরচুনিটি অফ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। ওকে, বুঝতে পারছি? দেখো, ইন হার লস হাউস শি গেটস মার্জিনালাইজড। ইন হার, ও ঠিক আছে ঠিক আছে, দেখ সেম ভাবে এটা তার শ্বশুর বাড়ি, এই শ্বশুর বাড়ির ভিতরে, শ্বশুর বাড়ির ভিতরে যখন সে থাকে তখন তাকে কি করা হয়? মার্জিনালাইজড করা হয়। আমরা বলি না খাতায় মার্জিন দাও পরীক্ষার খাতায়, মানে কি? এই খাতাটাকে সীমাবদ্ধ করো, তুমি একটা বাউন্ডারি দাও। ঠিক সেম ভাবে বলছে, ইন হার ইন লস হাউস, তার শাশুর বাড়িতে, শি গেট মার্জিনালাইজড, সে সীমাবদ্ধ হয়ে পড়ে। তাহলে কি দিব এখানে? ইন দিব। ওকে, সে বিকামস ভার্নারেবল টু, সে কি বলবো, মানে সে অনেক বেশি, এই ভার্নারেবলটা মানে বোঝানো হয় তোমার আশঙ্কা থাকে তার মধ্যে, একটা মানে কি ঝুঁকি থাকে, সরি তার মধ্যে ঝুঁকি থাকে। সে বিকামস ভার্নারেবল টু অল সর্ট অফ অ্যাবিউজ, মানে তাকে সকল ধরনের খারাপ ব্যবহার তার প্রতি হইতে পারে, এটার একটা ঝুঁকি থাকে। অ্যান্ড ইনক্লুডিং, এমনকি ড্রাউরি রিলেটেড ভায়োলেন্স, মানে উদাহরণস্বরূপ যৌতুক রিলেটেড ভায়োলেন্সেও তার ঝুঁকি থাকে। মানে তাকে মারধর করা হইতে পারে, তার সাথে খারাপ ব্যবহার করা হইতে পারে, মিসবিহেভ করা হইতে পারে, মানসিক টর্চার, ফিজিক্যাল টর্চার, ইকোনমিক্যাল টর্চার, এভরিথিং ক্যান বি হ্যাপেন। বুঝছো? তাহলে এই জিনিসটা এখানে বলছে। অ্যান্ড ভার্নারেবল সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু নাই, তাহলে ভার্নারেবল টু। বুঝাইতে পারছি? অ্যান্ড এখানে দুই একটা লাইন একটু আমার কাছে কেমন লাগছে, কারণ অসংখ্য ফ্যামিলি আছে যেখানে একটা মেয়ে যাওয়ার পরে সুখে থাকে। ওকে, আবার অসংখ্য ফ্যামিলি আছে যেখানে একটা মেয়েকে, মানে কি, মেয়ে যাওয়ার পরে টর্চার হয়। বুঝছো? তাহলে এই লেখাটা 50% সঠিক, আবার 50% ভুল, কিছু বাক্য ভুল হইতে পারে। হ্যাঁ, এটাই আমার আমার একটা মতামত ছিল ছোট্ট, তাই জাস্ট দেখি ঠিক আছে কিনা। আশা করি যে সব কিছু আমাদের ঠিক আছে। অফ ফর অফ, অ্যাট ই নাম্বার আউট, এফ টু জি ইন, অফ ইন টু। ওকে, ঠিক আছে। দেখো এবার প্রাইস স্পাইরাল, স্পাইরাল কি বলছে? প্রাইস স্পাইরাল নিয়ে কথা বলছে, মানে প্রাইস আইন, এটাকে বলা হয় মূল্যস্ফীতি, ইনফ্লেমেশন, যেটাকে বলা হয় মূল্যস্ফীতি, মানে সবকিছুর দাম বেড়ে যাওয়া। ওকে,
এখন দাম বেড়ে গেলে কি হয়, যারা নিম্নবিত্ত আছে অ্যান্ড মধ্যবিত্ত আছে তাদের প্রচন্ড সমস্যা হয়। সেটাই দেখি কি বলছে। লাইফ অফ আ কমন পিপল, সাধারণ মানুষের জীবন, অফ বিসেটস, সাধারণ মানুষের জীবন, দেখছো? তাহলে মানুষের রয়ের জন্য অফ দিছে। বিসেটস এমন একটা জিনিস, মানে এমন একটা ভার্ব যে সবসময় উইথ নাই। বিসেটস উইথ আ নাম্বার অফ ট্রাবলস, অনেক সমস্যা। ট্রাবলস মানে হচ্ছে অনেক সমস্যা। প্রাইস হাই, বিসেটস উইথ মানে পরিপূর্ণ। ওকে, প্রাইস স্পাইরাল হ্যাজ অ্যাডেড নিউ সাফারিংস, মূল্যস্ফীতি সেই সমস্যাপূর্ণ জীবনে আরেকটা নতুন সমস্যা যোগ করছে। অ্যান্ড অ্যাডের সাথে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু হয়, তাহলে আমরা কি দিব? টু দিব, অ্যাড টু, মনে রাখো অ্যাড টু। তাহলে নিউ সাফারিংস টু আওয়ার লাইফ। ইনডিড, প্রকৃতপক্ষে প্রাইস অফ ডেইলি কমোডিটিস, কমোডিটিস মানে কি? পণ্য। ধরো যে আমি বললাম পণ্য, লবণ, ঝাল, পেঁয়াজ, মরিচ, চাউল, ডাউল, আদা, রসুন, এভরিথিং। অ্যান্ড এই কমোডিটিসটাকে আরেকটা ওয়ার্ড দ্বারা প্রকাশ করা হয়, গুডস। বুঝছো? যখন তুমি গুড মানে ভালো, এটা শেষে একটা এস দিবা, তখন এটা হয়ে যায় কমোডিটিস, পণ্য। তাহলে কমোডিটিস হ্যাজ গান, চলে গেছে দ্য অ্যাবিলিটি অফ দ্য কমন পিপল। যদি একটা জিনিস দেখো, একটা জিনিস সীমানার বাইরে চলে যাচ্ছে, তখন এটাকে বলা হয় বিয়ন্ড। ধরো যে একটা মানুষের কষ্ট এত বেশি যে এটা মানে বলা যায় না, মানে কাউকে বলাও তো যায় না, এটা কখনো সংজ্ঞায়িতও করা যায় না, তখন এটাকে বলা হয় বিয়ন্ড ডিসক্রিপশন। বিয়ন্ড ডিসক্রিপশন মানে অনেক বেশি, একে সীমানার বাইরে চলে গেছে। তাহলে এই কমোডিটিসের দামটা কিসের সীমানার বাইরে চলে যায়? সক্ষমতা, সাধারণ মানুষের সক্ষমতা সীমানার বাইরে চলে যাচ্ছে। তাহলে সীমানার বাইরে গেলে কি দিব আমি? বিয়ন্ড ইউজ করবো। ওকে, বিয়ন্ড দ্য অ্যাবিলিটি অফ কমন পিপল। ল্যাক সুপারভিশন, সুপারভিশন মানে হচ্ছে নজরদারি। তাহলে নজরদারির অভাব, দেখো নজরদারি, একটা র আসছে শেষে, রয়ের জন্য আমরা কি ইউজ করি? অফ ইউজ করি, তাহলে কি দিব? অফ। ল্যাক অফ সুপারভিশন, নজরদারির অভাব, ইজ রেসপন্সিবল, রেসপন্সিবলের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর হয়, তাহলে রেসপন্সিবল ফর ইট, রেসপন্সিবল ফর ইট। মিনিং কি দাঁড়াইলো? যে এই যে প্রাইস হাইকটা হচ্ছে, এটার আরেকটা কারণ হচ্ছে নজরদারির অভাব। আসলেই সরকার নজরদারি খুবই কম কম করে। অ্যান্ড দেখা যায় যে মাঝে মাঝে ছোট কিছু দোকানে তারা নজরদারি করে দেখানোর জন্য যে হ্যাঁ ভালো কিছু চলছে, আসলে যেটা বড় জায়গা সেখানে নজরদারি করা উচিত। অ্যান্ড সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান ডেভয়েড অফ, এর আগেও পড়ছি ডেভয়েডের সাথে কি হয়? ডেভয়েড অফ, কারণ এটা এমন একটা ভার্ব যেটা কি নাই? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ নাই, এবং এটার মানে হচ্ছে অনিচ্ছা বা অনাগ্রহ। তাহলে কিছু বিজনেসম্যান অনাগ্রহ আছে, কিছু বিজনেসম্যান কিসের প্রতি? মোরালিটি, মূল্যবোধের প্রতি। অ্যান্ড তারা হোয়ার্ডস মানে হচ্ছে সঞ্চয় করে, গোটস, দেখছো এখানে কমোডিটিস ইউজ করা হয়েছে, এখানে গোটস কি করে? সঞ্চয় কেন করে? কুইক প্রফিট, অনেক বেশি লাভ করার জন্য। তাহলে ফর কুইক প্রফিট, লাভ করার জন্য, তাহলে এখানে কি দিব? ফর দিব। অ্যান্ড এফ নম্বরে কি দিব? এফ নম্বরে কি দিব? ডেভয়েড অফ। বুঝতে পারছি? তাহলে এফ নাম্বারে দিব ডেভয়েড অফ, এবং জি নাম্বারে দিব ফর কুইক প্রফিট। অ্যান্ড হোয়াট, আসো এই হোয়াটটা নিয়ে একটু আলোচনা করি। ধরো যে তেলের দাম অনেক বেড়ে গেছে, অ্যান্ড একটা মানুষ, একটা দোকানদার প্রায় 2000 লিটার তেল সঞ্চয় করে রাখছে, যাতে সে পরবর্তীতে এই তেলটা বেশি দামে বিক্রি করতে পারে। তাহলে এটাকে বলা হয় হোয়াট, কারণ পরবর্তীতে এটাকে কালোবাজারিও বলা যেতে পারে, কারণ পরবর্তীতে এই তেলটা সে অনেক দাম বিক্রি করতে চায়। এই জিনিসটাকে বলা হয় হোয়াট গোটস ফর কুইক প্রফিট। দ্য গভর্নমেন্ট শুড টেক পিউনিটিভ অ্যাকশন, শাস্তিযোগ্য অ্যাকশন নেওয়া উচিত। কাদের বিরুদ্ধে? কাদের বিরুদ্ধে? দোজ পিপল, ওই লোকগুলার বিরুদ্ধে। ওই লোকগুলাকে? ওই যে খারাপ বিজনেসম্যান। তাহলে বিরুদ্ধে ইংরেজি কি? এগেইনস্ট। তাহলে এখানে কি দিব? এগেইনস্ট দোজ পিপল। পিপল ফ্রম অল অক্স অফ লাইফ, মাথায় রাখো, অল অক্স অফ লাইফ এটা হচ্ছে একটা ফ্রেজ যেটার মানে হচ্ছে সকল ধরনের। তোমরা এটা উইথ ক্লুতে পাবা, উইথাউট ক্লুতে পাবা, প্রিপোজিশনে পাবা, অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে অল অক্স অফ লাইফ কি দিব? অফ দিব। কেন অফ দিলাম ভাইয়া? কারণ এটা হচ্ছে একটা ফ্রেজ। শুড অলসো কোঅপারেট, আমাদের কি করা উচিত? সহযোগিতা করা উচিত। কাদের সাথে? দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টের সাথে। সাথে ইংরাজি কি? সাথে ইংরাজি হলো উইথ, তাহলে কি দিব? উইথ দ্য গভর্নমেন্ট। এখন বলো কোনটা তোমাদের কাছে কঠিন লাগছে? উইথ, টু, বিয়ন্ড, অফ, ফর, অফ, ফর, এগেনস্ট, অফ, উইথ। আচ্ছা সব ঠিক আছে।
আচ্ছা, এখানেও কথা বলছে এডুকেশন নিয়ে, অ্যান্ড এখানে চমৎকার কিছু কথা বলছে। সেটা হচ্ছে যে সত্যি যদি আমরা এডুকেশনটাকে গ্রহণ করতে চাই, এডুকেশনের থেকে ফলাফল লাভ করতে চাই, তাহলে সেভাবে আমাদের পড়া উচিত। জাস্ট একটু নামখণ্ডা, মানে এই যে আমি ফার্স্টে যে কথাটা বলছিলাম যে পরীক্ষার আগের দিন জাস্ট তুমি একটু পড়ে যাবা, তাহলেই তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে, আসলেই কি এডুকেশনের উদ্দেশ্য এটা? না। এডুকেশনের উদ্দেশ্যটা হচ্ছে তুমি পরীক্ষায় তো ভালো অবশ্যই করবা, অবশ্যই এটা একটা উদ্দেশ্য, তার সাথে তুমি জিনিসটাকে একটু শেখার চেষ্টা করবা। হ্যাঁ, এই জিনিসটা এখানে বলা হয়েছে। ইফ ইউ ওয়ান্ট টু ডিরাইভ, ডিরাইভ মানে হচ্ছে কোনো কিছু নেওয়া, গ্রহণ করা, এটাকে বলা হয় অ্যাটেইন বলা হইতে পারে, গেইন বলা হইতে পারে, গ্যাদার বলা হইতে পারে, এনিথিং বলা হইতে পারে, টেক বলা হইতে পারে। ইফ ইউ ওয়ান্ট টু ডিরাইভ দ্য বেস্ট ইউর এডুকেশন, যদি তুমি তোমার শিক্ষা থেকে সবচেয়ে ভালোটুকু নিতে চাও, শিক্ষা থেকে, থেকে আসছে, থেকে ইংরেজি কি? ফ্রম, তাহলে ফ্রম your education you must be fully aware some basic things, তোমাকে অবশ্যই কিছু বেসিক জিনিস সম্পর্কে সচেতন হতে হবে। তাহলে অ্যাওয়ারের পরে অফ ইউজ করা হয়, অ্যাওয়ারের পরে কি ইউজ করা হয়? অফ ইউজ করা হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইউ শুড নেভার বি ইনডিফারেন্ট, তোমাকে কখনোই উদাসীন হওয়া উচিত না ইউর স্টাডি, তোমার পড়াশোনা সম্পর্কে। ইনডিফারেন্ট টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইনডিফারেন্ট টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে এখানে ইনফ্যাক্ট দিয়ে দিছে, ফস্টারিং আ কাইন্ড অফ প্যাশনস ফর লার্নিং, শিক্ষার জন্য। দেখো আমি ফার্স্টে ফস্টারিংটা বুঝাই, তারপরে বুঝাচ্ছি। ধরো যে এটা একটা ছোট বাচ্চা, এটাকে ফস্টার মানে হচ্ছে ক্রমাগত লালন পালন করা। তার মা ফস্টার করছে অ্যান্ড একসময় সে অনেক বড় হয়ে গেছে, যেমন আমরা, আমাদের মায়েরা আমাদের একসময় ফস্টার করছে। এই জিনিসটাকে যেমন ফস্টার বলা হয়, মানে ফস্টারিং বলা হয়, ঠিক সেমভাবে এটার আরেকটা সিনোনিম আছে যেটাকে বলা হয় নার্চার। ওকে, ধরো যে এটা একটা বাগান, এখানে অনেক ফুলের ছোট ছোট গাছ আছে, তখন এটাকে আমরা কি বলি ভাই? বলি না নার্চারি। নার্চারি কেন বলি? কারণ এই যে ছোট ফুলের গাছগুলা, এগুলোর অনেক বেশি যত্নের প্রয়োজন আছে। ঠিক সেমভাবে বলা হয়েছে ফস্টারিং আ কাইন্ড অফ প্যাশন ফর লার্নিং, শিক্ষার ক্ষেত্রে একটা ফস্টারিং আছে। সেই ফাস্টারিংটা কি? নিয়মিত পড়াশোনার সাথে একটু লেগে থাকা, একটু প্রতিদিন পড়াশোনা করা। একটা মা যেমন তার সন্তানকে লালন পালন করে, পড়াশোনাটাকে প্রতিদিন একটু লালন পালন করা, একটু দেখা, পড়াশোনাটাকে ফিল করা। হ্যাঁ, এই সব কিছুকে বলা হয় ফাস্টারিং আ কাইন্ড অফ প্যাশনস। কিসের জন্য? শিক্ষার জন্য। জন্ম মিনিং আসছে, তাহলে কি দিব? ফর, ফর লার্নিং অ্যাপেয়ার্স, এটা এমনভাবে সম্মুখীন হয় টু বি ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাচিভিং ইউর গোল, অর্থাৎ এই ফস্টারিং করাটা খুবই গুরুত্বপূর্ণ। কিসের জন্য? তুমি যদি তোমার গোলটাকে অর্জন করতে চাও। ধরো যে তুমি জাস্ট পরীক্ষার আগের দিন পরে তুমি পরীক্ষায় একটা মোটামুটি ভালো রেজাল্ট করতে পারবা, ধরো যে একেবারে ভালো তো করতে পারবে না, বাট হয়তো বা পাস করতে পারবা বা A+ও পাইতে পারবা যদি তোমার মেধা ভালো হয়। কিন্তু আলটিমেটলি তুমি যখন একটা জিনিস আবিষ্কার করতে যাবা, শিক্ষার উদ্দেশ্যটা কি? অবশ্যই মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করা। এখন এই টিভিটা, এই টিভিটা মানব কল্যাণের কাজে লাগতেছে, অকল্যাণেও লাগে, বাট এখানে তো কল্যাণের কাজে লাগতেছে। অ্যান্ড এই টিভিটা কি যাদেরকে জোর করে পড়ানো হয়েছে তাদের দ্বারা আবিষ্কৃত হয়েছে? তোমার এরকম কিছু মনে হয় না। বরং পড়াটাকে যখন সে প্যাশন হিসাবে নিবে এবং সেটাকে নিয়মিত ফস্টারিং করবে, লালন পালন করবে, তখন সে তার মেধার চূড়ান্ত ব্যবহার করে একটা ভালো জিনিসকে আবিষ্কৃত করতে পারবে। বুঝাইতে পারছি? এগেইন, ইউ শুড নেভার ট্রাই টু লার্ন এনিথিং কনটেক্সট, তোমার কখনোই পটভূমি ছাড়া কোনো কিছু শেখা উচিত না। ইতিহাস, পটভূমি মানে কি? প্রেক্ষাপট, প্রেক্ষাপট অথবা কি বলবো, ভূমিকা। তুমি একটা জিনিস মুখস্থ করতেছো যে এই জিনিসটা এত সালে হলো, জাস্ট একটু পিছনের ইতিহাসটা পড়ো, কেন হইলো। And এই জিনিসটা তোমার মাথায় যেমন দীর্ঘদিন মনেও থাকবে, অ্যান্ড ওই জিনিসটাকে তুমি ফিল করতে পারবা। সবচেয়ে বড় কথা হলো, হ্যাঁ, পড়াশোনা কঠিন, এটাকে কখনোই বলা যাবে না যে পড়াশোনা অনেক মজার, বাট পড়াশোনাকে সত্যি ফিল করতে পারলে এই জিনিসটা তুমি মজা নেওয়া শুরু হবে, আস্তে আস্তে তুমি এটাকে ফিল করতে পারবা। অ্যান্ড এটাই বলছে যে কোনো কিছুই কনটেক্সট ছাড়া শেখা উচিত না। ছাড়ার ইংরাজি কি? উইথ আউট। তাহলে কি দিব? উইথ আউট, উইথ আউট। ওকে, ইউ শুড অলসো নট রান সাব স্ট্যান্ডার্ড ট্র্যাডিশনাল গাইড বুকস, তোমার কখনোই নির্মমানের গাইড বুকের পিছনে দৌড়ানো উচিত না। রানের পরে আফটার হয়, রানের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আফটার হয়। হ্যাঙ্কার পড়ছিলা মানে লালায়িত থাকা, আমি ফার্স্ট, ফার্স্ট না ফোর্থ, ফোর্থ না, আমি কি সেকেন্ড ক্লাসে পড়াইছিলাম, যাই হোক, এটার পরে সবসময় আফটার হয়। আরেকটা আছে নেম আফটার হয়, নেম আফটার হয়। হ্যাঁ, তাহলে অনেকগুলো জিনিসের পরে আফটার হইতে পারে। আচ্ছা, ইউ শুড অলসো নট রান আফটার সাব স্ট্যান্ডার্ড ট্র্যাডিশনাল গাইড বুক। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, একটা সত্য বিষয় হলো কনফাইনিং ইউর সেলফ পোর কোয়ালিটি নোটবুকস, তোমাকে পোর কোয়ালিটি নোটবুকসের মধ্যে সীমাবদ্ধ করা। কনফাইনিং ইউর সেলফ টু, কারণ কি?
একটু আগে আমরা পড়ছি কনফাইনের সাথে কি হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ইউজ হয়। তাহলে কনফাইনিং টু ইয়োর সেলফ ফর কোয়ালিটি নোটবুকস ডিসকারেজ ইউ টু লার্ন সামথিং ডিপলি। অর্থাৎ একটা জিনিস যে তুমি গভীরভাবে শিখবা, যখন তুমি একটা মানুষের বানানো নোটের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবা। ধরো যে আমি তোমাদের যে নোটটা দিব, হ্যাঁ, এই নোটের মধ্যেই তুমি সীমাবদ্ধ হয়ে গেলা যে ও ভাইয়া তো নোটটা দিয়েছে জাস্ট এটাই, তাহলে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করবা নিঃসন্দেহে, কিন্তু তুমি যে একটা জিনিস ডিপলি শেখা, এই জিনিসটা ভাই শিখবা না। তাহলে তোমাকে প্রত্যেকটা জিনিস ডিপলি শেখার জন্য নোটের বাইরেও যাওয়া লাগবে। অ্যান্ড এটাই এখানে বলছে, ইউ ক্যান নট অ্যাচিভ দ্য রিকোয়ার্ড মাস্টারি। কিসের জন্য রিকোয়ার্ড, প্রয়োজনীয় দক্ষতা, রিকোয়ার্ড মাস্টারি ফর দ্য লার্ন থিংস অফ দেখো, দ্য লার্ন থিংস মানে কি, ওই শিক্ষার বিষয়টা। তাহলে ওই শিক্ষার বিষয়ের উপর, শিক্ষার বিষয়ের বিষয়ের উপরে তুমি কখনোই একটা প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবে না। তাহলে র আসছে, র এর জন্য কি দিব, অফ দিব। ওকে, এই যে দেখো দেখো দেখো, বাট লার্নিং এ থিংস ভেরি ডিপলি, এই যে দেখছো আমি এইচ নাম্বার করাই নাই, দেখো এইচ নাম্বার আগে করে, বাট লার্নিং আ থিংস ভেরি ডিপলি, একটা জিনিস খুবই ডিপলি শেখা ছাড়া। তাহলে ছাড়ের ইংরেজি কি, উইথ আউট। তাহলে বাট উইথাউট লার্নিং আ থিংস ভেরি ডিপলি ইউ ক্যান নট অ্যাচিভ দ্য রিকোয়ার্ড মাস্টারি, তুমি প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবে না। কিসের উপরে, দ্য লার্ন থিংস, তুমি যে এই যে শিক্ষার বিষয়, তুমি যেই শিক্ষাটা অর্জন করছো, ওই শিক্ষার বিষয়ের উপরে তুমি প্রয়োজনীয়তা দক্ষতা অর্জন করতে পারবে না। তাহলে এখানে কি দিব, আই নাম্বারই দিব অফ এবং এইচ নাম্বারই দিব উইথাউট। ওকে, ঠিক আছে। দাস ইউ মে ফেইল টু গেট, তুমি এভাবেই তুমি অর্জন করতে ব্যর্থ হইতে পারো কি, ডিজায়ার্ড বেনিফিট, অর্থাৎ তুমি শিক্ষা থেকে যেই বেনিফিটটা চাচ্ছিলা, এই বেনিফিটটা অর্জন করতে ব্যর্থ হইতে পারো ফ্রম ইউর লার্নিং, তোমার শিক্ষা থেকে। থেকে ইংরেজি কি, ফ্রম। ওকে, এখন বলো, প্রত্যেকটা জিনিস আমি পড়াইছি ভাই, একটু জাস্ট কষ্ট করে তোমাদের একটু পড়া লাগবে। ফ্রম, আপ টু, ডিফর, ই উইথাউট, আফটার টু, উইথাউট, অফ, ফ্রম। ওকে, ঠিক আছে, সব ঠিক আছে। আসো, এটাই মেবি শেষ, তাই না? হ্যাঁ, এটাই। ও, শেষ হয়ে গেছে গো এত তাড়াতাড়ি, মাই গড। ওকে, আমি অনেক হ্যাপি। আচ্ছা, সব কিছু কি দেখা যাচ্ছে? আমি তো একবারও ক্লাসটা চেক দিলাম না। হুম, ওকে, সবকিছু ঠিক আছে, চলো। বলছে রিভারাইন কান্ট্রি, রিভারাইন মানে কি জানো, মানে নদী মাতৃক দেশ। এটা তোমরা সাফিক্স প্রিফিক্সে পাবা। এরপরে আমার ক্লাস হচ্ছে সাফিক্স প্রিফিক্স। অ্যান্ড এখানে আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে আমি অলরেডি প্রিপোজিশনের উপরে 5টা ক্লাস দিছি, মানে দিব, এটা 3rd ক্লাস চলতেছে। তাহলে এর বাইরে আরেকটা ক্লাস ভাবতেছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে তোমাদের অতিরিক্ত দিব, এটা তোমাদের না দেখলেও হবে। বাট তোমরা যারা আরেকটু ভালো করতে চাও তারা দেখতে পারো একটু, কারণ শেখার তো কোনো শেষ নেই। এই জিনিসটা, ক্লাসটা সবার জন্য, যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটু সহজে মনে রাখতে চাও তাদের জন্য আমি দিব। তোমরা চাইলে ক্লাসটা দেখতে পারো, না চাইলে অ্যাভয়েড করতে পারো। বাট আমি যেই 5টা ক্লাস তোমাদেরকে দিচ্ছি, এই 5টা যদি মন দিয়ে করতে পারো, নট 5টা, তোমরা ধরো যে বোর্ড কোশ্চেন তোমরা সব কিছু পারোই, তাহলে তো তোমাদের একটা ক্লাসও করার প্রয়োজন নাই। বাট যারা একটু ভালো করে শিখতে চাও প্রত্যেকটা জিনিস, তাহলে 5টা করো অথবা 4টা করো, অ্যাটলিস্ট 3টা ক্লাস করো। তাহলে দেখবে যে তোমাদের শেখার, ওই যে শিখতেছো তুমি, এই জিনিসটা তোমাকে আনন্দ দিবে। অ্যান্ড এটা করার পরে তুমি তুমি 2 থেকে 3 মাস পরে যখন সবগুলা ক্লাস তোমার করা শেষ হয়ে যাবে, তখন তুমি তোমার একটা ফ্রেন্ডের সাথে নিজের একটা কম্পেয়ার করবা, দেখবা তুমি তুমি তোমার উন্নতিটা বুঝতে পারবা। বুঝতে পারছি? ওকে, আওয়ার্স ইজ আ রিভারাইন কান্ট্রি, আমাদের দেশ হলো একটা নদীমাতৃক দেশ। রিভার্স আর এভরিওয়্যার, প্রত্যেক জায়গায় আমাদের জীবনের, ধরো যে এটা আমাদের জীবন, তাহলে এই জীবনের মধ্যে প্রত্যেক জায়গায় রিভার আছে। তাহলে জীবনের মধ্যে ইংরেজি কি, ইন, অবশ্যই ইন, ইন লাইফ। লিটারেচার যেমন কোথায়, আমাদের জীবনে যা আছে সেটা কোথায় কোথায়, সাহিত্যে আছে, ইকোনমি অর্থনীতিতে আছে, কালচারে আছে। বাট আর দ্য রিভার ইন গুড শেপ, এই নদীগুলো কি ভালো শেপে আছে? মাথায় রাখবা, ইন গুড শেপ হয়। কেন ইন গুড শেপ হয়? কারণ সঠিক আকৃতি, সঠিক আকৃতি বুঝাইতে সবসময় ইন গুড শেপ হয়। এটা একটা তুমি ফ্রেজ ধরতে পারো। তাহলে ইন গুড শেপ, তাহলে এখানে চোখ বন্ধ করে কি দিব, ইন গুড শেপ। আনফর্চুনেটলি দে আর নট, না, তারা ভালো শেপে নাই। কেন নাই? দো রিভার্স আর পার্ট অ্যান্ড পার্সেল, যদিও রিভার্স হইল অংশ, পার্ট অ্যান্ড পার্সেল মানে হচ্ছে অবিচ্ছেদ্য অংশ অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের, জীবনের
র আসছে তাহলে কি দেব, অফ দেব। উই আওয়ারসেলফ আর ক্রুয়েল, আমরা অনেক বেশি, 1 মিনিট, হ্যাঁ 30 সেকেন্ড। ওকে, আমরা অনেক বেশি নিষ্ঠুর কাদের প্রতি, অফ দেম, তাদের প্রতি। এখন এখানে কি অফ দিব না, কারণ ক্রুয়েল সব সময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু নাই, কি নাই, টু নাই। তাহলে উই আর ক্রুয়েল টু দেম। আ ফিউ রিভার্স আর অলরেডি ডেড, কিছু মানে কম নদী, মানে অল্প কিছু নদী অলরেডি মারাই গেছে। অ্যান্ড সেভারাল আর গোয়িং দ্য প্যাংস অফ ডেথ, কিছু গোয়িং আর গোয়িং মানে যাচ্ছে, পথে যাচ্ছে, কোন পথে যাচ্ছে, প্যাংস অফ ডেথ। প্যাংস মানে হচ্ছে তীব্র যন্ত্রণা, কষ্ট। কিসের কষ্ট, মৃত্যুর কষ্ট। তাহলে সেই মৃত্যুর কষ্ট, ধরো যে আমি আঁকাই তোমাদের একটু বুঝাই দেই, এটা হচ্ছে মৃত্যুর কষ্ট, নট এটা নদী, এটা মৃত্যুর কষ্ট। অ্যান্ড এটা একটা নদী যে মৃত্যুর কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে যদি এই পার থেকে ওই পারে চলে যায় তাহলে এটাকে থ্রো বলে না, তাহলে কি দিব এখানে, থ্রো দিব। তাহলে থ্রো, 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 থ্রো দ্য প্যাংস অফ ডেথ, মৃত্যুর কষ্টের মধ্য দিয়ে। সাম রিভার গ্রাবার্স, রিভার গ্রাবার্স মানে বলা হয় দালাল বলতে পারো, অথবা যে মানুষগুলা এই কি বলবো বিজনেসের জন্য নদীর ধার, এই ধারগুলোকে কিনে নেয়, দেন ওখানে অনেক বেশি বিজনেস করার জন্য বিভিন্ন কলকারখানা স্থাপন করতে পারে, অথবা সেই জায়গাগুলা দখলে নিয়ে বিভিন্ন কাজ করে, সেই সেই জায়গাগুলোকে মানে সেই মানুষগুলোকে বলা হয় রিভার গ্রাবার্স। রিভার গ্রাবার্স, গ্র্যাব মানে কি বলবো, দখল করে রিভার ব্যাঙ্কস, নদীর কিনারা, অ্যান্ড বিল্ড বিল্ডিংস, কিসের জন্য বিল্ডিং বিল্ড আপ করে, ট্রেড অ্যান্ড কমার্স, ট্রেড এবং কমার্সের জন্য। বুঝতে পারছি? তাহলে জন্য মিনিং আসছে, তাহলে কি হবে, ফর হবে, ফর ট্রেড অ্যান্ড কমার্স। রিভার আর অলসো গেটিং সিল্টেড, এখানে একটা জিনিস শেখার আছে। সাধারণত সিল্ট মানে হচ্ছে পলি দ্বারা ভরাট করা। এখন যখন তুমি দেখবা সিল্টের পরে ডিফরেস্টেশন আছে, তাহলে ডিফরেস্টেশন এমন একটা কাজ যার ফলে একটা নদীতে মানে পলি পড়ে, বুঝছো, পলি পড়ে। তাহলে সিল্ট মানে হচ্ছে পলি পড়া এন্ড পলি পরে ভরে যাওয়া। তাহলে ডিফরেস্টেশন হচ্ছে একটা কারণ যার কারণে সিল্ট হয়। তাহলে আমরা বলতে পারি না রিভার আর গেটিং সিল্টেড ফর ডিফরেস্টেশন, মানে কি গাছ কাটার কারণে রিভার সিল্টেড হচ্ছে, পলি পড়তেছে, বলতে পারি তো, জন্য মিনিং আসছে, ফর বলতে পারি। কিন্তু না, এখানে আমরা ফর দিব না, আমরা দিব ফ্রম। কেন ফ্রম দিব, আসো একটু বুঝাই। ফ্রম মানে বোঝায় কোনো জায়গা থেকে উৎপত্তি স্থল। ধরো যে একটা নদী, এই যে এখানে আমি বললাম যে রাজশাহী বললাম, অ্যান্ড বললাম যে রাজশাহী, এটা এখান থেকে একটা নদীর উৎপত্তি স্থল। ঠিক সেম ভাবে আমি গাছ কেটে দিলাম, গাছ কেটে দিলাম, অনেকগুলো গাছ ছিল, গাছগুলো কেটে দিলাম, গাছগুলো কেটে দিলাম, অ্যান্ড এখান থেকে এই যে নদীতে পলি পড়ে, এই পলি পড়াটার সৃষ্টি হয়। অর্থাৎ নদীর পলি পড়া কিসের থেকে সৃষ্টি হয়, এই গাছ কাটার থেকে সৃষ্টি হচ্ছে। তাহলে এখানে তারা কারণ বোঝায় নাই, বরং এখানে এই গাছ কাটার থেকে সৃষ্টি হচ্ছে, এর জন্য তারা ফ্রম দিছে। বুঝাইতে পারছি? তাহলে এখানে আমরা ফ্রম দেব, একটু মাথায় রাখো। সো রিভার্স ক্যান নট ফ্লো। আচ্ছা, এই যে পলি পড়তেছে, এই পলি পড়ার কারণে একটা রিভারে যতখানি পানি দরকার ছিল, ওই পানিটা নিয়ে কি রিভার ফ্লো হইতে পারতেছে, প্রবাহিত হইতে পারতেছে না। তাহলে রিভার ক্যান নট ফ্লো সাফিসিয়েন্ট ওয়াটার, ওই পানিটার সাথে, মানে ওই পানিটাকে নিয়ে, উইথ সাফিসিয়েন্ট ওয়াটার, পর্যাপ্ত পানির সাথে, ডিউরিং দ্য রেইনি সিজন, রেইনি সিজনে পর্যাপ্ত পানির সাথে সে ফ্লো হইতে পারতেছে না। তাহলে সাথে ইংরেজি কি, এইচ নাম্বার উইথ, তাহলে কি দিব, উইথ সাফিসিয়েন্ট। অ্যাজ এ রেজাল্ট ফ্লাড অকার অ্যান্ড পিপল সাফারিং গো বিয়ন্ড ডেসক্রিপশন। দেখো বিয়ন্ড ডেসক্রিপশন পাইছি, অর্থাৎ বর্ণনার বাইরে, তখন এটাকে কি বলবো, বিয়ন্ড ডেসক্রিপশন। এটা আগেও করাইছি আমি, এখন আর বোঝানোর দরকার নাই। দেন রিভার্স বিকাম সোর্স অফ সাফারিং ইনস্টিড অফ, ইনস্টিটের পরে কি হয়, ইনস্টিড অফ, অ্যাপ্রোপ্রিয়েট পিপল, নট অ্যাপ্রোপ্রিয়েট, এটা একটা ফ্রেজ, ইনস্টিড অফ। তাহলে এখানে কি দেবো, ইনস্টিড অফ ব্লেসিং। তাহলে রিভার হয়ে যাচ্ছে কি, মানুষের কষ্টের জায়গা। কিসের জায়গা হওয়া, মানে কিসের জায়গা ছিল আগে, আগে আশীর্বাদের জায়গা ছিল, কিন্তু বর্তমানে সেটা আশীর্বাদের জায়গা হওয়ার বদলে কষ্টের জায়গা হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? মোটামুটি আমরা কোন বোর্ড শেষ করলাম, আমরা কোন বোর্ড শেষ করলাম, হ্যাঁ আমরা 24 বোর্ড শেষ করছি। ওকে, 24-এর সকল বোর্ড আমরা শেষ করছি, অ্যান্ড 22 বোর্ড আমরা শেষ করছি। অফ টু ফ্রম, ফর ফ্রম, উইথ, ওকে ঠিক আছে, সবকিছু ঠিক আছে।
এই জার্নিটা জাস্ট তোমাদের জন্য। তোমরা যদি আমার সাথে একটু ধরে ধরে পড়তে পারো তাহলেও কিন্তু তোমাদের সবগুলোই কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, অ্যান্ড আবারও বলছি যে এতগুলা প্র্যাকটিস দেওয়ার একটাই কারণ, যাতে তোমাদের কাছে জিনিসটা সহজ লাগে। কারণ প্র্যাকটিস না করলে জাস্ট তোমরা যদি শুধু বেসিক পড়ে যাও, পরীক্ষার হলে যে করাটা অনেক টাফ হয়ে যাবে। যেমন তোমরা যদি ম্যাথ বইয়ের শুধুমাত্র ম্যাথ পড়ে যাও, তাহলে পরীক্ষার হলে কি তোমরা পারবা বলো তো? না, অনেক টাফ হয়ে যায় না? কারণ আমাদের গাইড থেকে কি করা লাগে? সৃজনশীল করা লাগে না? ঠিক সেমভাবে এই জিনিসটাও আমাদের প্র্যাকটিসের উপর কোনো জিনিস না। বুঝাইতে পারছি? তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করি। তোমরা যারা ধৈর্য নিয়ে ক্লাসটা দেখছো সবাইকে আমার ধন্যবাদ। অ্যান্ড তোমরা যাতে পড়াশোনা একটু ভালো করো, তোমরা আমার জন্য দোয়া রাখবা, আমিও তোমাদের জন্য দোয়া রাখি। সবার জীবন সুন্দর হোক, সবাই সুখী হই। হ্যাঁ, অ্যান্ড আমাদের যে দেশ একটা আছে, দেশের প্রতি যে আমাদের একটা দায়িত্ব আছে, সেই দেশটাকে যেন আমরা একটু ভালোভাবে গড়তে পারি, এই প্রত্যাশা। এবং তোমরা যদি কেউ একজন আমার থেকে উপকৃত হও, এটাই আমার ভালো লাগা। এই প্রত্যাশাকে সামনে রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।